ওই ছেলেগুলো আমাকে অনেক টাকা দিয়ে এক রাতের জন্য নিয়ে গেল। ৫টা ছেলেই যখন আমার শরীর নিয়ে তাদের লালসা মেটাচ্ছিল, তখন হঠাৎ তাদের ষষ্ঠ বন্ধু এসে হাজির। কিন্তু সে রুমের ভিতর ঢুকেই তার গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো, কেননা অবস্থার চাপে পড়ে একজন মানুষ এমন কিছু করতে বাধ্য হয় যা সে কখনো চিন্তাও করেনি। বা অন্য কথায়, কখনো কখনো অতিরিক্ত স্বপ্ন একজন মানুষের ধ্বংস করে দেয়। কখনো কখনো অতিরিক্ত স্বপ্ন একজন মানুষের ধ্বংস করে দেয়। আর আমিও এখন পূরণ না হওয়া স্বপ্নের আশায় বেরিয়ে পড়ি। আমি রাত 12টার পর থেকে তাদের ছোট্ট ঘরে বিছানায় শুয়ে আছি। একের পর এক ছেলেরা আমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল, ব্যথা চরমে। কিন্তু এই সবই আমার নিজের ইচ্ছায় গ্রহণ করেছি। না আমার কাপড় চোপড়ে হুঁশ ছিল, না আমার শরীরে যন্ত্রণার হুঁশ ছিল। দুটি ছেলেতেই আমার অবস্থা এমন করে দিয়েছে যে আমার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। শুধু এই ভেবেই আমার আত্মা কেঁপে উঠছিল যে এরপরে আরও 3টে ছেলে আসতে চলেছে, তাদের লালসা চরিতার্থ করতে, এবং আমাকে তাদের আনন্দের সময় দিতে হবে। আমি কল্পনাও করিনি যে আমার জীবনে এমন একটি রাত আসবে। এই সবই অনেক টাকার বিনিময়ে করছিলাম, তাই পিছিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। আমার দায়িত্ববোধ এবং আমার পরিবারের স্বপ্ন আমাকে এই রাস্তায় নিয়ে এসেছে। তাই আমি এক রাতে 5 ছেলের সাথে রাত কাটাতে রাজি হয়েছিলাম। সাধারণ পরিস্থিতিতে কোনো মেয়ের পক্ষে এরকম ভাবাও সম্ভব না, কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই সিদ্ধান্ত নিতে আমার খুব বেশি সময় লাগেনি। তারা সবাই সুস্থ সবল যুবক, তাদের শক্তির কাছে আমি কিছুই না। 2 যুবক আমাকে মুহূর্তের মধ্যে কাবু করে ফেলে। তাদের লালসা চরিতার্থ করেছিল। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়েছিলাম। দ্বিতীয় ছেলেটি চলে যাওয়ার সাথে সাথে তৃতীয় ছেলেটি ঘরে প্রবেশ। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, আমি একটু সময় চাই। কিন্তু সে বলল, আমার কাছে সময় নেই, আমার অন্য বন্ধুরা বাইরে বসে অপেক্ষা করছে। তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। সে সাথে সাথে আমার দিকে এগিয়ে এলো। আমার চোখের জল উপেক্ষা করে সে আমার উপর ভেঙে পড়তে লাগলো। আমার শরীর সহ্য করার শক্তি হারিয়েছিল। আমি বারবার চেষ্টা করলাম ওকে আমার থেকে দূরে ঠেলে দিতে, কিন্তু সে ততই আমার উপর আধিপত্য বিস্তার করতে লাগলো। মনে হলো যেন সে এই খেলাটা উপভোগ করছে। আমি যখন তাকে ঠেলে দিতাম, সে ততই আগের চেয়ে অনেক বেশি উৎসাহ নিয়ে আমার কাছে আসতো। তাই এখন আমি ওকে থামাতে চেষ্টা না করে চুপচাপ সহ্য করে যাচ্ছিলাম। 1.5 ঘন্টা ধরে সে তার তৃষ্ণা মেটাতে থাকলো। আর যাবার সময় আমার ঘাড়ে দাঁতের দাগ দিয়ে বলল, সুযোগ পেলে আবার আমার সাথে সময় কাটাতে আসবে। সে চলে যাওয়ার পর আমি আমার শরীরের দিকে তাকিয়ে আমি কেঁপে উঠলাম। শরীরে এমন কোনো অংশ নেই যেখানে ক্ষত নেই। তৃতীয় যুবক তো আমাকে সবচেয়ে আহত করেছে। বিভিন্ন স্থানে তার দাঁতের চিহ্ন ছিল, এবং তারপরে 2 ছেলেও ঘণ্টাখানিক আমাকে তাদের লালসার শিকার বানালো। তারা আমার প্রতি বিন্দুমাত্র দয়া দেখায়নি, এবং কেন দেখাবে? ওরা আমার একটা রাত, একটা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে কিনেছে। তারা শুধু তাদের ভাগ উৎসুল করছে। আর এই একটা রাত আমার জীবনে সবচেয়ে অন্ধকার রাত হয়ে গিয়েছে। অবস্থা এমন হয়েছিল যে আমার কোনো হুঁশ ছিল না। ব্যথার কারণে আমি এদিকে ওদিকে ঘুরতে পারছিলাম না। আমার চোখ ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। তখনই তারা আমাকে বলল যে তাদের একজন বন্ধুও এসেছে। তাকে অস্বীকার করা বা তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো শক্তিও আমার অবশিষ্ট ছিল না। ষষ্ঠ ছেলেটি রুমে ঢুকে আমার বিছানার কাছে এসে আমাকে দেখেই তার চিৎকার বেরিয়ে এলো। কী কারণে তার চিৎকার বেরিয়ে এলো তা জানলে আপনারও গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আমার নাম প্রীতি, আর আমার বয়স তখন মাত্র 22 বছর। আমি গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু আজকাল স্নাতকে কিছুই হয় না। বিএড করার পরও মানুষের ডিগ্রি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটার সঠিক ধারণা আমি তখনই বুঝতে পারি যখন আমি চাকরি খুঁজতে বের হলাম। প্রতিটি কোম্পানির সামনে তরুণ তরুণীদের একটা বিশাল লাইন, নিজের সময় আসার অপেক্ষা। এমন অবস্থায় আমার মতো একটা মেয়ে কোথায় চাকরি পাবে, যার না আছে কোনো অভিজ্ঞতা, না না কোনো বড় ডিগ্রি? কিন্তু চাকরি পাওয়াটা আমার খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ বাবার মৃত্যুতে আমার সিদ্ধারা ভেঙে গিয়েছিল।
বাড়িতে বাবাই একমাত্র উপার্জনকারী ছিলেন, আর আমরা 3 বোন অবিবাহিত ছিলাম। আমার বড় বোন শিক্ষিত না, তাই রোজগারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমি যখন বাড়ি থেকে বের হলাম, তখন আমি বুঝতে পারলাম বাইরের জগৎটা কত কঠিন। এখন বুঝতে পারলাম বাবা কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দিতেন। বাবার প্রতি আমার সব সময় রাগ হতো যে তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন না। আমার রাগে মন খারাপ হয়ে যেত, তবুও তিনি আমাকে খুব আদর করে বলতেন, মা চিন্তা করিস না, একদিন তোরও ভাগ্য ফিরবে। কিন্তু সেই দিন আর এলো না। একদিন বাবা ঘুমের মধ্যে মারা গেলেন। যখন সকালে আমরা বুঝতে পারলাম যে বাবা আর আমাদের মধ্যে নেই, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে বাবা আমাদের জন্য কী ছিলেন। অন্তত তিনি আমাদের লোকের কুদৃষ্টি থেকে রক্ষা করতেন এবং দুবেলা দুমুঠো খেতে পাওয়ার জন্য কাজ করতেন। বাবার মৃত্যুর পর কয়েকদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করেছিলেন, কিন্তু ধীরে ধীরে সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ল। আজকের যুগে কে কাকে খাওয়াতে পারে। আমি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছিলাম এবং আমি বুঝতে পেরেছিলাম যে বাইরের জগৎ নারীদের জন্য কতটা কঠিন। আমি কোনো কোম্পানিতে চাকরি পাইনি। প্রতিটি কোম্পানির বাইরে হাজার হাজার যুবক দাঁড়িয়ে। আমি স্কুলের দিকে গেলাম। যখন আমি ঘুরলাম, সেখানের অবস্থা আরও খারাপ। অর্ধেক দিনের বেশি কাজ করার পরিবর্তে মাসে মাত্র 6,000 টাকা পাওয়া যেত। সংসার খরচেই সব টাকা লেগে যেত। এতেও স্কুলের মালিক আমাকে আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে আমি চুপ হয়ে যেতাম। অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পেলাম না। তাই আমার এক বন্ধুর ভাইয়ের মাধ্যমে আমি একটা পিৎজা হাউসের ওয়েটারের চাকরি পাই, যেখানে সারাক্ষণ পুরুষ মানুষের ভিড় লেগে থাকতো। সেখান থেকে একটা কালো রঙের কোট আমার হাতে তুলে দেওয়া হলো, যার উপরে পিৎজা হাউসের নাম লেখা ছিল। পরের দিন থেকে আমার কাজের জন্য ডাকা হয়েছিল। তারা ওয়েটারের নামে একটা আধুনিক মেয়ে চেয়েছিল, যার কাঁধে ছোট চুল ছড়িয়ে থাকবে এবং সে যেন অনেক মেকআপ করে ডাইনিং হলে দাঁড়িয়ে থাকে। আমি ইউনিফর্মটি আমার ব্যাগে রেখে বাড়ি ফিরে এলাম। আমি তখনও ঠিক করতে পারিনি যে আমি এই কাজটি করতে চাই কিনা, কারণ এটা আমার জন্য খুবই কঠিন কাজ। বাবা থাকতে আমাকে কখনোই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে হয়নি। আর এত আটসাট পোশাক পরে এত পুরুষের মধ্যে পিৎজা হাউসে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য খুবই অস্বস্তিকর কাজ ছিল। কিন্তু ক্ষুধা একজন মানুষকে সব কিছু করতে বাধ্য করে। আমি যখন সেখান থেকে বাড়ি ফিরে আসি, তখন আমার মা দরজায় দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তার চোখের জল চলে আসলো। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম তিনি দরজা পর্যন্ত কেন এসেছিলেন। তখন মা কাঁদতে শুরু করে বলল, মা, কারেন্টের মিটারের লোকজন এসে আমাদের বিদ্যুৎ কেটে দিয়ে গেছে। মায়ের কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। এখন খুব গরম, কারেন্ট ছাড়া বেঁচে থাকা খুব কঠিন, কিন্তু গত 2 মাস ধরে আমরা বিল দিতে পারিনি। সম্ভবত সেই কারণেই আমাদের বিদ্যুৎ কেটে দিয়ে গেছে। মায়ের চোখের জল আমাকে সিদ্ধান্তে বাধ্য করে। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আমি একটা ভালো জায়গায় চাকরি পেয়েছি, কাল থেকে আমাকে কাজে যেতে হবে। মা আমার মাথায় হাত রেখে বললেন, এখন তুই আমাদের ভরসা, আর তোকেই তোর 2 বোনের বিয়ের ব্যবস্থা করতে হবে। মা আমার কাঁধে একটি ভারী দায়িত্ব দিয়ে দিলেন। আমি ভাবছিলাম কিভাবে আমি এই দায়িত্ব পালন করব, কিন্তু আমাকেই এই দায়িত্ব পালন করতে হবে। মা জিজ্ঞেস করছিলেন আমি কোথায় চাকরি পেয়েছি, কিন্তু আমি তাকে বলতে চাইনি আমি কোথায় চাকরি পেয়েছি, কেননা আমি মাকে কি বলবো। আমি মাকে বললাম যে আমি একটা বড় কোম্পানিতে একটি ভালো চাকরি পেয়েছি। আমার কাজের সময় ছিল বিকেল 3টা থেকে 11টা পর্যন্ত। আমি মাকে অনেক কষ্টে এই কথাটা বলছিলাম। আমার চাকরির সময় জেনে তিনি অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলেন যে এটা কোন কোম্পানি যেখানে বিকেল 3টায় তোকে কাজে রাখে। আমি মিথ্যা বলেছিলাম যে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে 24 ঘন্টা কাজ চলে। এই সময়ে আমাদের টাকার এত প্রয়োজন ছিল যে তিনি আমাকে প্রশ্ন করার পরিবর্তে আমার মা আমাকে প্রচুর আশীর্বাদ করলেন। পরের দিন দুপুর 2টায় পিৎজা হাউসের জন্য বেরিয়ে পড়লাম। আমি কি জানতাম এখান থেকে আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে। পিৎজা হাউসে আসার পর ইউনিফর্ম চেঞ্জ করছিলাম।
ম্যানেজার আমাকে পিৎজা হাউসের দরজার কাছে দাঁড় করিয়ে বললেন, আজ তোমার প্রথম দিন, তাই তুমি আসা যাওয়ার সবাইকে সম্মানের সাথে স্বাগত জানাবে। তারপর আমার দিকে তাকিয়ে সে ডেকে বলল, এটা কীরকম হলো? আগে তুমি তোমার মেকআপ করো। ম্যানেজারের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ আমার মেকআপ ছিল না। সেখানে উপস্থিত আরেকটি মেয়ে, তার মেকআপ নিয়ে সে আমার মুখের উপর খুব দ্রুত তার হাত নাড়াচ্ছিল। এবং তারপরে আমি যখন আয়নায় নিজেকে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি জানতাম না যে আমি এত সুন্দর। আমার গায়ের রং ফর্সা, কিন্তু একটু মেকআপ করার পরে আমি পুরোপুরি উজ্জ্বল হয়ে উঠলাম। আয়নায় নিজেকে দেখছিলাম, তখন মেয়েটি বলতে শুরু করলো যে এই লোকগুলো তোমাকে শুধু তোমার সৌন্দর্যের জন্যই এখানে রেখেছে, নইলে কাজ করার জন্য তো অনেক লোক আছে। আমি জানলাম যে আমি আমার যোগ্যতার জন্য নয়, আমার সৌন্দর্যের কারণে এই কাজটি পেয়েছি। কাজের প্রথম দিনটি আমার জন্য খুব কষ্টের ছিল। আমি 3টা থেকে দরজায় দাঁড়িয়ে এখানে আসা নারী পুরুষদের স্বাগত জানাচ্ছি। মহিলাদের সংখ্যা খুবই কম, বেশিরভাগ পুরুষেরাই আসছিল। শেষের দিকে আমার পায়ের খুব ব্যথা হচ্ছিল। তারপরেও বাসে ধাক্কা খেতে খেতে রাত 12টার দিকে বাসায় পৌঁছালাম। মা জেগে আমার জন্য অপেক্ষা করছিল। আমি মায়ের সাথে খাবার খেয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লাম। আমি বাবাকে খুব মিস করছি। বাবা আমার বেশিরভাগ ক্ষোভ সামলাতেন, তবু আমি সবসময় তার সাথে এটা সেটা নিয়ে রাগ করতাম। আমি পায়ের ব্যথায় ছটফট করতে করতে বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। পরের দিন আবার 2টার দিকে বাসা থেকে বের হলাম। আজ আমাকে দরজার কাছে দাঁড় না করিয়ে অর্ডার নেওয়ার কাজে দেওয়া হয়েছিল। এই কাজটা আমার কাছে কিছুটা সহজ মনে হচ্ছিল, কিন্তু কিছু সময় পরে বুঝেছিলাম এই কাজটা মোটেও সহজ না। আমি যার কাছে অর্ডার নিতে যেতাম, প্রায় পুরুষরা আমার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে হাসত, এবং জবাবে আমাকেও হাসতে হতো, কারণ এটাই আমার কাজের নিয়ম ছিল। তারা ইচ্ছাকৃতভাবে অর্ডার দিতে অনেক সময় নিত। মাঝে মাঝে অর্ডার দেওয়ার সময় আমার এত কাছে আসতো যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন আমি ভালোই বুঝতে পারছি যে এই পিৎজা হাউসটি ওয়েটারের কারণেই চলতো। এখানে বেশিরভাগ পুরুষই আসতো, শুধুমাত্র মেয়েদের জন্য। দিনগুলো এভাবেই চলে যাচ্ছিল, এবং আমি এখানে কাজ শুরু করার 1 মাস হয়ে গেল। সেই 1 মাসে অনেক কিছু ঘটে যা আমার জন্য খুবই অদ্ভুত ছিল। পুরুষদের অর্ডার দেওয়ার অজুহাতে কাছে আসা এবং ডবল মিনিং যুক্ত শব্দ ব্যবহার করা। কিন্তু এই চাকরির সবচেয়ে ভালো জিনিস হলো বেতন ছাড়াও এই 1 মাসে প্রচুর টিপের টাকা জোগাড় হয়েছিল। সেই টাকা আমি বিদ্যুতের বিল মেটাতে ব্যবহার করি। ধীরে ধীরে পিৎজা হাউসের পরিবেশে আমি অভ্যস্ত হয়ে পড়ি। প্রতিদিন সন্ধ্যায় 5 জন ছেলে পিৎজা খেতে এসে কোনার টেবিলে বসত। সেই টেবিলটি ছিল আমার ভাগে। আমি প্রতিদিন তাদের কাছে অর্ডার নিতে যেতাম। তারা 5 জনই 24-25 বছরের বয়সী যুবক, যারা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাতো। আজও যখন আমি তাদের কাছে অর্ডার নিতে গেলাম, তাদের একজন জিজ্ঞেস করে, তুমি এখানে বাধ্য হয়ে কাজ করো, তাই না? আমি হ্যাঁ বলে দিলাম। সে সাথে সাথে তার কার্ডটি বের করে আমার সামনে রেখে বলল, তোমাকে খুব ভদ্র মেয়ে বলে মনে হচ্ছে। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে দয়া করে আমাকে মনে রেখো। আমি কিছু না ভেবে কার্ডটি তুলে আমার কোটের পকেটে রাখলাম। আমি যখন কার্ডটি নিলাম, সে হাসলো। তারপর এইভাবেই চলতে থাকলো। প্রতিদিন আমি তাদের অর্ডার নিতে যেতাম। তাদের একজন আমাকে প্রশ্ন করত। এভাবেই প্রতিদিনের কথা বলার কারণে আমাদের মধ্যে কিছুটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। 2য় মাসও দেখতে দেখতে পার হয়ে গেল। তারপর একদিন আমার মা আমাকে বলল যে তোর বড় দিদির জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, আর তারা তাড়াতাড়ি বিয়ে করতে চায়। মায়ের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ সবেমাত্র আমি বাড়ির খরচ বহন করছি। বিয়ের দায়িত্বের কথা ভাবতেও পারিনি। মা বলতে শুরু করেন, তোর কোম্পানির থেকে লোন নে, অনেক বড় কোম্পানি, টাকা লোন পেলেও তোর দিদির বিয়ে ভালোভাবে হয়ে যাবে। আমার বড় দিদির 24 বছর বয়সী, এবং মা তাকে নিয়ে খুব টেনশনে ছিলেন। এখন আমি কিভাবে মাকে বলবো যে আমি পিৎজা হাউসে ছোট একটা চাকরি করি? আমি কিভাবে লাখ টাকা জোগাড় করব? তাই আমি মায়ের কথায় কোনো রিপ্লাই দিইনি, কিন্তু মায়ের চোখে আশার আলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার মা নিশ্চিত ছিলেন যে আমি কোম্পানি থেকে লোন পাবো, আর আমি ভাবছিলাম আমার মিথ্যা
আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে। পরের দিন আমি কাজের সময় সারাক্ষণ টেনশনে ছিলাম, যেটি আমার সাথে কাজ করা মেয়েটি লক্ষ্য করছিল। সে আমাকে বলল, প্রীতি, তোমার খুব মন খারাপ মনে হচ্ছে। আমি তাকে বলেই দিলাম, আমার বড় দিদির বিয়ে দিতে হবে, কিন্তু আমার কাছে এত টাকা নেই। আমার কথা শুনে সে বলল, তাহলে এত খরচ করা দরকার কি? কোনো রকমভাবে বিয়ে দিয়েই ছেড়ে দাও না। ওর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। ও ঠিকই তো বলছে, এত বড় করে করা দরকারটা কি? বাসায় এসে মাকে পরামর্শ দিলাম দিদিকে সাধারণভাবে বিদায় দিতে, কিন্তু আমার কথা শুনে মা বলতে শুরু করেন যে আমাদের অবস্থার কথা সবাই জানে না। ছেলের পরিবারে আগে থেকে যৌতুকের একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে, আর এখন যদি তোর দিদিকে খালি হাতে বিদায় দিই, তাহলে ওকে ও শ্বশুরবাড়ির লোকেরা সারা জীবন কথা শোনাবে। মায়ের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, দিদির এমন জায়গায় বিয়ে দেওয়ার দরকারটা কী ছিল? আমার কথা শুনে তিনি রেগে গিয়ে বললেন, অনেক কষ্টে একটা ভালো সম্পর্ক এসেছে, তাতেও তুই দোষ খুঁজছিস? আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন, তাহলে এসব নিয়ে আমাকে ভাবতে হতো না। যে কোনো উপায়ে তিনি মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেন। মায়ের চোখ থেকে জল পড়ছিল, দেখে আমার মনে খুব কষ্ট পেল। তিনি তো ঠিকই বলছেন, বাবা বেঁচে থাকলে কোনো না কোনোভাবেই টাকা জোগাড় করতেন। আমি মাকে জড়িয়ে ধরে কথা দিলাম যে আমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দেব। আমি নিজেও জানতাম না এত টাকা কোথায় পাবো আমি। বাবা ছায়া সত্যি সন্তানদের জন্য বড় আশীর্বাদের। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানদের জীবনের সব সুখ দেয়। আমার পক্ষে বাবার জায়গা নেওয়া খুব কঠিন ছিল। এভাবে টেনশনে দিনগুলো কেটে যাচ্ছিল। পিৎজা হাউসের ম্যানেজারের সাথে টাকার কথা বলছিলাম, কিন্তু আমার কথা শুনে তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যে আমি নিজেই মাটিতে ঢুকে যেতে চাইলাম। ওই ছেলেগুলো প্রতিদিন পিৎজা খেতে আসতো। আমি ওদের অর্ডার নিতে সেখানে গেলে ওদের একজন জিজ্ঞেস করলো, কী ব্যাপার, আজ তোমার মুখটা একদম বিষণ্ণ দেখাচ্ছে। কেন জানি না, কথা শুনে আমার চোখে জল চলে এলো। সে বারবার বলতে লাগলো আমার সমস্যা তাকে জানাতে। না চাইলেও আমি তাকে আমার সমস্যার কথা বললাম, কারণ আমিও এমন একজনকে খুঁজছিলাম যার সাথে আমি আমার অনুভূতি এবং কষ্ট শেয়ার করতে পারি। আমার কথা শুনে তার মুখে হাসি ফুটে উঠল এবং বলল, তুমি এত ছোট একটা ব্যাপারের জন্য মন খারাপ করছো? আমরা তোমাকে আমাদের কার্ড দিয়েছিলাম যাতে কোনো সমস্যা হলে তুমি আমাদের মনে রাখতে পারো। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। আমি কল্পনাও করতে পারিনি যে ওই 5 অপরিচিত ছেলে আমাকে টাকা দিতে পারে, কিন্তু তারা 5 জনই সঙ্গে সঙ্গে আমাকে লাখ টাকার অফার করলো। আমি তাদের দিকে তাকিয়ে রইলাম। সে বলল যে 20,000 টাকা দেওয়া তাদের জন্য কোনো ব্যাপার না, তবে আমাকেও তাদের জন্য কিছু কাজ করতে হবে। তাদের কথা শুনে আমি অনেক সময় ধরে চেষ্টা করে বুঝতে পারলাম না আমি ওদের কী কাজে লাগতে পারি। তারপর আমি ঘাবড়ে গেলাম এবং বললাম যে আমি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না। তারা হেসে বলল যে আমরা শুধু প্রস্তাব দিয়েছি, অ্যাকসেপ্ট করা বা না করা তোমার ইচ্ছা, কিন্তু আজকের যুগে নিজের হলেও কেউ তোমাকে 1 লাখ টাকা দেবে না। কথাটা তো তাদেরও ঠিক, কিন্তু আমি আমার ইজ্জত হারিয়ে লাখ টাকা পেতে চাইনি, তাই আমি তাদের না করে দিলাম। যখন বাড়িতে ফিরলাম, তখনও মা ও দিদি আমার জন্য অপেক্ষা করে বসেছিলেন। মা জানান, দিদি শ্বশুরবাড়ির লোকজন 1 মাস পর বিয়ের কথা বলেছে এবং তারা তাদের ছোট ছেলের জন্য এর পাশাপাশি মেজদিকেও তাদের বাড়ির বউ করতে চায়। এতে এক খরচে 2 বিয়ে হয়ে যাবে। মেজদির সম্বন্ধের কথা শুনে খুশি হয়েছিলাম, কিন্তু 1 মাসের কথা শুনে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। টাকার কোনো খবরই নেই, আর মা আশায় বুক বেঁধে রয়েছেন। এক ঝলক দিদির মুখের দিকে তাকালাম। অনেক দিন পর সেখানে খুশির আবহাওয়া দেখতে পেলাম। আমি আমার দিদির শ্বশুরবাড়ির লোকেদের সাথেও দেখা করেছি। সত্যি তারা খুব ভালো মানুষ, কিন্তু আজকের যুগে যৌতুক ছাড়া কে মেয়ের বিদায় করে? তারাও এই সমাজেই বাস করে। আমি চিরকাল আমার বোনদের সুখ দেখতে চেয়েছিলাম। আমি মাকে বললাম, তুমি বিয়ের বন্দোবস্ত করো, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমার কথা শুনে ঘরে খুশির জোয়ার বইছিল, কিন্তু তারা জানতো না তাদের এই খুশি আমার ইজ্জতের বিনিময়ে মিলছে। পরের দিন আমি সেই 5 ছেলের কথায় রাজি হয়ে যাই। তারা হেসে বলল, আমরা জানতাম তুমি রাজি হবে। তারা 5 জনই প্রস্তাব দিল তারা আমাকে 1 রাতের জন্য তাদের সাথে নিয়ে যাবে। আমি আমার মাকে বললাম যে বছরের শেষ হওয়ার কারণে কোম্পানিতে অনেক কাজ আছে, তাই আমাকে
কোম্পানিতে এক রাত থাকতে হবে, আর কোম্পানি আমার লোন পাস করেছে, তাই আমাকে তাদের কথা মানতে হচ্ছে। লোন পাস হওয়ার কথা শুনে মা এত খুশি হয়েছিল যে তিনি আমাকে রাত থাকার অনুমতিও দিয়ে দেন। আর আমি পিৎজা হাউস থেকে ছুটির পর ওই 5 ছেলের সাথে চলে গেলাম। তারা তাদের নিষ্ঠুরতার দ্বারা আমাকে ক্ষতবিক্ষত করছিল। যখন ষষ্ঠ ছেলেটি ভিতরে আসে, আমাকে দেখে তার চিৎকার বেরিয়ে গেল, কারণ পুরো বিছানা রক্তে ভিজে গেছিল এবং সম্ভবত আমি জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিলাম। সেই সাথে সাথে আমাকে কোলে করে গাড়িতে তুলে একটি ছোট হাসপাতালে নিয়ে আসে। সেখানে ডাক্তার সম্ভবত তার পরিচিত কেউ ছিল। কয়েক ঘন্টা আইসিইউতে থাকার পর আমার অবস্থা কিছুটা ভালো হলো, কিন্তু আমার ক্ষতবিক্ষত শরীর আমার সর্বনাশের সাক্ষ্য দিচ্ছিল। সেই ছেলেটিও সেই 5 জনের বন্ধু ছিল, কিন্তু তার মধ্যে কিছুটা মানবতা ছিল এবং আমার প্রতি তার করুণা হচ্ছিল। নইলে হয়তো আমি ওই বিছানাতেই মারা যেতাম। আমি আমার মাকে ফোন করে বলছিলাম যে আমাকে কোম্পানি থেকে ছাড়েনি। ছেলেটি নিজেই হাসপাতালে যাবতীয় খরচ বহন করছিল এবং তার বন্ধুদের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে আমাকে দিয়েছিল। ওই 5 জন খুব বড়লোক বিজনেসম্যানের বাবার ছেলে ছিল, যারা চাইলে আমার ইজ্জত নষ্ট না করেও সাহায্য করতে পারত। আমি সুস্থ হওয়ার পর আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং টাকাও আমার হাতে আসে, কিন্তু এখন কিছুই আগের মতো ছিল না। ছেলেটি আমাকে তার কারখানায় চাকরির প্রস্তাব দিয়েছিল এবং আমাকে আশ্বাস দিয়েছিল যে আমি সেখানে সম্মানের সাথে কাজ করতে পারব। আজ আমার 2 বোনের বিয়ে হয়ে গেছে এবং আমি ওই ছেলেটির কারখানায় কাজ করছি। একটা কথা আমি ভালোভাবে বুঝতে পেরেছি যে বর্তমান সময়ে বিনা স্বার্থে সাহায্যকারীর সংখ্যা হাতে গোনা। কাজ করা মেয়েদের প্রতি সর্বদা সম্মানের চোখে তাকান, কারণ তারা খুব অসহায় হয়ে ঘর থেকে বের হয়। ধন্যবাদ বন্ধুরা।